ওকে, তো যাই হোক, লাস্ট লেকচার বেসিসে কারো কোনো কোয়ারিজ আছে যেটা আমরা জানতে চাই? Faraday's law. আমরা ইলেকট্রোলাইসিসের বেসিক্সটা পড়েছিলাম, আর Faraday's ফার্স্ট ল বেসিসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ম্যাথ গুলো কি করেছি না ম্যাথ করি নাই, তো মনে হয় গত ক্লাসে নাকি করেছিলাম। দু একটা করা হয়েছে, টাইপ 2 পর্যন্ত করা। টাইপ 2 হয়েছিল, ওকে ঠিক আছে। তাহলে এই পর্যন্তই কোনো ইস্যু ছিল কারো ডিসকাস করার? এনি কোশ্চেন ফ্রম দিস পার্ট? আর যদি না থাকে আমরা তাহলে চলে আসতে পারি টাইপ 3 তে। তাহলে টাইপ 3 টা নিজেরা অন্য কোনো ম্যাথ করিয়েছেন? আমরা লাস্ট লেকচারে মনে হয় টাইপ 1 2 করেছিলাম নাকি? জি স্যার, জি স্যার। আজকে কি টাইপ 3 থেকে শুরু করেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশনটা করে ফেলো। ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি তে ইনপুট দাও, নিজেরাই পারার কথা এটা। পারবো কি করতে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, $14.52 ampere. ওকে, 14.52 ঠিক আছে কি? These are 14.5. ওকে, তাহলে এখানে আমরা জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি, I missing T time is given in minute, it should be in seconds, and W is the amount of material deposited in valency of sodium and Faraday constant. Okay, जी सर। okay. Then type 4. So what will be the concentration after electrolysis? We know that hello. Last slide. ওকে, আমরা কি নেক্সট স্টেপে যেতে পারি? Sure, sir. ওকে, তাহলে টাইপ 4 আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে we know that during electrolysis process electrolytes dissociate, and after that cation moves towards cathode and get reduced and anion oxidized. That's why before electrolysis and after electrolysis concentration of the system will not remain same.
So here we can see that 0.5 is the concentration before electrolysis, and we have passed 6.7 ampere electricity for 2.5 hours. Then we need to find out what will be the final concentration. So the process will start using the calculation what amount of material present before electrolysis. আমাদেরকে জেনে নিতে হচ্ছে যে ইলেকট্রোলাইসিসটার আগে কতটুকু ম্যাটেরিয়াল ছিল, and we need to know what amount deposited during electrolysis process. তাহলে ডিপোজিটেড ছিল কতটুকু, মানে অ্যাকচুয়ালি সিস্টেমে ছিল কতটুকু, ডিপোজিট হলো কতটুকু। আর থার্ড অপশনটা হচ্ছে যে এখানে আমাদের রিমেইনিং অ্যামাউন্ট কতটুকু। এই তিনটাকে যদি আমরা কনসিডার করতে পারি তাহলে আমরা পেয়ে যাব যে এখানে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশনটা কত হবে আফটার ইলেকট্রোলাইসিস। তাহলে এটার সলভটা যদি আমরা দেখে নেই, তাহলে দেখো যে ইলেকট্রোলাইসিস প্রসেসে আমাদেরকে বিফোর ইলেকট্রোলাইসিস দ্য অ্যামাউন্ট অফ নিকেল ওয়াজ 58.7, and through electrolysis process the amount of material deposited, এই ডিপোজিটেড অ্যামাউন্টটা আমরা পেয়েছি 18.34। তাহলে রিমেইনিং অ্যামাউন্টটা কত আসছে, যে রিমেইনিং অ্যামাউন্ট যেটা থাকবে that amount will control the final concentration of the material। তাহলে তিনটা স্টেপে টোটাল কাজটা কমপ্লিট করতে হচ্ছে। স্যার এটা কি ডিএম কিউব লিখতেছেন? হ্যাঁ, ডিএম কিউব, ডেসিমিটার কিউব। ওকে, এটা কি বুঝতে পারছি যে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে 2 লিটার 0.5 মোলার নিকেল নাইট্রেটে কতটুকু নিকেল ছিল, দেন নিকেল জমা হয়েছে কতটুকু, রিমেইনিং অ্যামাউন্ট অফ নিকেল কতটুকু আছে, দেন we are getting the final concentration. স্যার নিচে 2000 টা কোথা থেকে এসেছে? 2 ডিএম কিউব মানে 2 লিটার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা কি প্র্যাকটিসে যেতে পারি এরকম? তাহলে এটা ক্যালকুলেশন করে দেখাও তো, এক্সাম্পল 2। .13 molar. So 0.13. 0.13। ওকে, তাহলে বিফোর ইলেকট্রোলাইসিস 52, through electrolysis deposited amount, remaining amount, then concentration। ঠিক আছে কি? জি স্যার। তাহলে বুঝি নাই কেউ আছে? ওকে, তাহলে যদি প্রশ্ন না থাকে আমরা যেতে পারি নেক্সট পয়েন্টে। ফ্যারাডেস কনস্ট্যান্ট।
তাহলে আমরা বলেছিলাম যে ফ্যারাডের কিন্তু দুইটা ল ছিল, একটা হচ্ছে ফার্স্ট ল, একটা হচ্ছে সেকেন্ড ল। ফার্স্ট লতে আমরা বলেছি W is proportional to Q, that is the amount of material deposited or dissolved is proportional to the quantity of electricity passed through it. ফ্যারাডের সেকেন্ড লতে বলা হয়েছে যে if we pass same amount of electricity through different electrolytic solution, then the material deposited or dissolved is equivalent to their m by n. That is, the amount of material deposited will be m by n. And based on that concept, he mentioned that if we pass 96500 coulomb or 1 farad of electricity, then amount of deposited or dissolved will be m by n. And m by n is called equivalent. And that's why we have written the definition as the amount of charge required to deposit or dissolve 1 gram equivalent amount of material during electrolysis is called 1 farad or Faraday constant. তাহলে এটাকে আমরা বলছি যে 1 farad or Faraday constant. তাহলে ফ্যারাডে তার এক্সপেরিমেন্টালি দেখিয়েছে যে যে কোনো ম্যাটেরিয়ালের m by n অ্যামাউন্ট যদি আমরা ডিপোজিট বা ডিসলভ করতে চাই, অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি দরকার হচ্ছে, চার্জটা লাগছে, সেটা হচ্ছে 96500। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে the amount of charge required to deposit or dissolve 1 gram equivalent material is m by n. তাহলে আমরা দেখছি যে 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম সোডিয়াম ডিপোজিট করতে আমাদের ইলেকট্রিসিটি লাগবে 1 ফ্যারাড। 35.5 ক্লোরিনের জন্য লাগছে 1 ফ্যারাড। কপারের জন্য তার অ্যাটমিক মাস 63.5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কপারের ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। তাহলে এতটুকুর জন্য লাগবে 1 ফ্যারাড। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যারাডেস লর সাথে তার ইলেকট্রনের নাম্বারের একটা লিঙ্কেজ আছে। লিঙ্কেজটা কি, যে আমরা দেখতে পাই যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে যতটা ইলেকট্রন প্লাস হয়েছে তার তত ফ্যারাড ইলেকট্রিসিটি প্রয়োজন হচ্ছে, প্লাস বা মাইনাস। এখানে যেমন আমরা দেখছি যে 2টা ইলেকট্রন লুজ করছে, 3টা ইলেকট্রন গেইন করছে। যে কোনো ম্যাটেরিয়াল যতটা ইলেকট্রন লুজ করে বা যতটা ইলেকট্রন গেইন করে তার জন্য তত ফ্যারাড ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে। তাহলে এই ডিসকাশনটা আমরা পড়বো এমসিকিউ এর জন্য, আর এই ডিসকাশনটা আমরা পড়বো নলেজের জন্য, হোয়াট ইজ ফ্যারাডে কনস্ট্যান্ট or what is the value of 1 farad. তাহলে এটা ছিল আমাদের এই স্লাইডের সামারি, এবং এটার উপর বেসিস করে আমাদের একটা ম্যাথ আছে পরের স্লাইডে। তাহলে দেখো তো এটার উপরে কোশ্চেন আছে কিনা। স্যার আগের স্লাইডের সলভটা কি দেওয়া হয়েছিল? আগের স্লাইডের সলভটা দেওয়া ছিল তো। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে ফ্যারাডে কনস্ট্যান্ট, এটা কি ক্লিয়ার? Yes, sir. স্যার ওই যে 5 এর পর 6 এর দুটোটা বুঝলাম আমি একটা হ্যাঁ, 5 এর পর 6 এর কি হলো? এটা হলো চ্যাপ্টার 3 এর আইডিয়া। MnO4 থেকে Mn2+ করতে গেলে 5টা ইলেকট্রন লাগে না? আচ্ছা আচ্ছা ওকে, জি স্যার বুঝছি। তারপরে ক্রোমিয়ামের জন্য 6টা ইলেকট্রন, অর্থাৎ যে কোনো রিঅ্যাকশনে যতটা ইলেকট্রন প্লাস হবে বা মাইনাস হবে তাহলে বুঝতে হবে যে তত ফ্যারাড অফ ইলেকট্রিসিটি লাগবে। আমাদের কোশ্চেনে আসলে কি দেওয়া থাকবে? Cr27 এটা- দেওয়া থাকবে, জাস্ট এটা এমসিকিউ। হ্যাঁ, যে এই কনভার্সনের জন্য কতটুকু লাগবে। ওকে, যে what farad of electricity or what coulomb of electricity will be required. তাহলে ফ্যারাড আর কুলম্ব আমরা যেটাই বলেন না কেন, যে যতটা ইলেকট্রন প্লাস বা মাইনাস হবে ততটা ইলেকট্রনই এখানে, তত ফ্যারাড অফ ইলেকট্রিসিটি লাগবে এখানে। ওকে, यस স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এই আইডিয়াটাকে এখানে ইনক্লুড করি একটা ম্যাথ প্রবলেম, যেখানে দেওয়া আছে যে উই আর পাসিং ইলেকট্রিসিটি থ্রু ডাইলুট সালফিউরিক অ্যাসিড which allows to get 650 ml hydrogen at STP.
So what charge of electricity was passed through it? কারণ আমরা জানি যে ফ্যারাডেস ল যেটা আমরা পড়েছি সেখানে কিন্তু ভলিউমের সাথে কোনো রিলেশনশিপ বলা হয় নাই। ফ্যারাডেস লটা কিন্তু ম্যাসের সাথে রিলেশনশিপ আছে, W is proportional to Q। তাহলে আমাদেরকে কি করতে হবে যে ভলিউমটাকে ম্যাসে কনভার্ট করে দিতে হবে। তাহলে ভলিউমটাকে ম্যাসে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি যে এখানে একটা রিলেশনশিপ আছে, STP 22,400 ml of any gas equals to 1 mole, that means its molecular mass। তাহলে আমরা 650 ml হাইড্রোজেনের অ্যামাউন্টটা বের করে ফেলতে পারছি কতটুকু এখানে আছে। তাহলে এখন আমরা জানি যে the mechanism explains that at cathode 1 mole hydrogen will be deposited through this reaction where we can see 2 electron is added, that means 2 gram hydrogen will deposited by 2 electron or 2 farad of electricity। তাহলে এখানে আমরা যা পেয়েছি এটার জন্য কত হবে বুঝতে পারছি কি? স্যার আরেকবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, যে এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে এসটিপি তে ভলিউম দেওয়া আছে, এটাকে আমরা ম্যাসে বের করেছি, তারপরে আমাদের রিঅ্যাকশন বলে দিচ্ছে যে 2 গ্রাম হাইড্রোজেনের জন্য 2টা ইলেকট্রন মানে 2 ফ্যারাড ইলেকট্রিসিটি। ওকে, তাহলে আমরা কি একটা প্র্যাকটিস করতে পারি? তাহলে এটার উপরে প্র্যাকটিসটা একটু করে দেখো তো। স্যার হুম, এটা মানে লাস্টে যেটা করলাম এটা ইউনিটারি মেথডে করলাম। আমরা যদি ডাইরেক্ট ফর্মুলায় করতাম মানে ওইখানে চেঞ্জটা কি হতো তাহলে? n এর ভ্যালু 2 হবে। ডাইরেক্ট হলো কিউটা বের করবে, W equals to ZQ। ওকে, কিউটা চেয়েছে তো কত কুলম্ব ইলেকট্রিসিটি পাস করতে হবে। হ্যাঁ ZQ, এখন Z হচ্ছে m/nf, এখানে n এর ভ্যালু কত? হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1। 1। আচ্ছা আচ্ছা ওকে, পারবো কি এটা? ইয়েস স্যার। হ্যাঁ, এটা কত আসছে? স্যার 3621.88। 3621। আর কেউ করেছে? 7,303.03। দুই রকম আসছে, আর কেউ করেছে? তিন তিনজনেরটা, দুইজন দুই রকম বলেছে, আরেকজনেরটা আমরা শুনি। স্যার ফার্স্ট জন কি বলেছে স্যার? 3600 মনে হয় একজন, আরেকজন 7000।
স্যার এম এর ভ্যালু তো 2 তাই না? কোনটা? ফর্মুলা অনুযায়ী মলিকুলার মাস এম 2 না? H2 যেহেতু এম তো মলিকুলার মাস না, এম তো হচ্ছে অ্যাটমিক মাস। ও আচ্ছা, তাহলে স্যার 3620, হ্যাঁ এটা হবে 3620. ওকে, 7334 পয়েন্ট সামথিং। ঠিক জি আছে কি? স্যার, এতে বেশি ছিল। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা কি বুঝতে পেরেছি নাকি এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা চলে যাই পরের পয়েন্টে, লেকচার 2, ইলেকট্রোলাইটিক সেল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে আমরা যদি বলি যে হোয়াট ইজ সেল, so cell will be an electrical device where chemical energy is converted into electrical energy and vice versa. So generally we can see two different types of cell in electrochemistry. One is considered as electrolytic cell, the left hand side, and the other one is carrier cell or galvanic. হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। স্যার এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইলেকট্রোলাইটিক সেল এন্ড ইলেকট্রোকেমিক্যাল সেল এই দুইটার মধ্যে কম্পারেটিভ স্টাডিটা অনেক সময় দেখা যায় পরীক্ষায় আসে কলেজ লেভেলে, যে তোমাকে দুইটা ছবি দেওয়া থাকবে স্টেমে, এখন বলবে যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন দেম, দ্যাট মিন্স হোয়াট আর দ্য সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস ইন বিটুইন দেম. So if we consider the structure, then we can see the main difference with respect to structure is one battery or external power source will be needed for electrolytic cell. But for electrochemical cell, we know that they can produce electricity by themselves. That's why no external power source is needed. So this is optional. Galvanometer you may not use, because if we use electric bulb or galvanometer, we can understand the flow of electricity. But if we do not use, so the system will not be visible to us. That's why this is not essential component, but this battery is an essential component here. And you can see some other point like this. So the charge of anode and cathode here plus minus respectively, but here is minus plus respectively. So we'll explain later why the charge is different. And another issue here, generally we use only one type of electrolyte. But generally in most of the cases we use two different type of electrolyte, and two different type of electrodes are also used in case of electrochemical cell. And with respect to mechanism, we can see that it cannot produce electricity, it uses electricity. And here we can see it can produce electricity through its reaction mechanism. And this is the process where chemical energy is converted electrical, and here electrical is converted into chemical. And we can find some other issue here, only one electrolyte or one chamber, and there are two different chamber here. Some diaphragm is placed in between two electrolytic solutions, so that this is one compartment, or known as anodic compartment or left compartment. This is cathodic or right compartment. তাহলে ইলেকট্রোলাইটিক এন্ড ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে কনস্ট্রাকশন and general properties based যে ডিফারেন্স গুলো আছে সেটা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? How electrolytic cell is different from electrochemical cell?
কোনো প্রশ্ন? স্পন্টেনিয়াস নন স্পন্টেনিয়াস পার্টটা স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস পার্টটা হচ্ছে যে আমরা পড়েছি যে ইলেকট্রোলাইটিক সেল যেটা আছে, সেই ইলেকট্রোলাইটিক সেলটা হচ্ছে সে নিজে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে না, ডিপেন্ডেন্ট, এই জন্য বলছে নন স্পন্টেনিয়াস। আর এটা হচ্ছে নিজে নিজে প্রডিউস করছে, তাহলে এটাকে আমরা বলছি স্পন্টেনিয়াস। ওকে? জি স্যার। স্যার হুম হুম। একটু করতাম যে ওই যে এমআইটি বাই এনএফজে, এখানে এন এর ভ্যালুটা হচ্ছে যে কয়টা ইলেকট্রন ডোনেট করে ওইটা এন এর ভ্যালু। না, যে কয়টা ইলেকট্রন না, এন হচ্ছে ব্যালেন্সিং। তাহলে লাস্টের যে অঙ্কটা H2 এর অঙ্কটা, ওইখানে হুম। এন তো এন কত, তাহলে ওখানে এন 1 হওয়ার কথা, কিন্তু ওখানে- ফর্মুলা অনুযায়ী ওখানে তোমার টার্গেট এলিমেন্ট কে? যে টার্গেট তুমি যে জেড বের করছো, জেডটা কার? H2 H2 নাকি H এর? জেডটা কি মলিকুলার নাকি অ্যাটমিক মাস? অ্যাটমের অ্যাটমের। তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1 1। ভ্যালেন্সি কত? 1। 1। তাহলে এখন ক্যালকুলেশন চেক করো। হ্যাঁ, এটা বসালে তো আসে না, মানে এটা বসালে আনসার আসে না। 2 এটা বসালে হ্যাঁ 2 বসালে তো আনসার আসার কথা না, তো কারণ তুমি তো এখানে কনসিডার করছো হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, যে যখন তুমি হাইড্রোজেন গ্যাসকে কনসিডার করছো তখন তোমাকে তো হচ্ছে যে হাইড্রোজেনের মলিকুলার মাসকে কনসিডার করতে হচ্ছে, যে this is the reaction at cathode where it indicate that in order to get 1 mole hydrogen gas we need to produce or we need to pass 2 farad of electricity. তাহলে আমি যখন হাইড্রোজেন গ্যাসকে কনসিডার করছি তখন তো আমাকে 2 ফ্যারাড ইলেকট্রিসিটি দিলে আমি 1 মোল হাইড্রোজেন পাবো। ওকে? আর তুমি যখন হাইড্রোজেন অ্যাটমকে কনসিডার করছো, তুমি তো হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে ক্যালকুলেশনটা করছো না। যে আমরা যখন মেটালের জন্য কনসিডার করি তখন কিন্তু আমাদের হিসাবটা মিলে যাচ্ছে, কারণ আমরা মেটালের জন্য তার মলিকুলার ফর্মুলা ইউজ করি না। আমি যদি এখানে কপার ডিপোজিট করতাম তাহলে কপারের মাস ডিভাইডেড বাই ভ্যালেন্সি, কিন্তু আমি তো এখানে H2 কে কনসিডার করছি, তাহলে কি হবে, জিনিসটা ডাবল হয়ে যাবে না? তুমি যেটা ক্যালকুলেশন করছো জেড দিয়ে সেটা তো হাইড্রোজেন অ্যাটমের জন্য, তাহলে আমার হিসাবটা কার, অ্যাটমের জন্য না মলিকুলার জন্য? মলিকিউল তাহলে মলিকুলের জন্য কি একটা হাইড্রোজেন লাগবে না 2টা হাইড্রোজেন লাগবে? তাহলে ভ্যালুটা কি ডাবল হবে না? তাহলে ফর্মুলায় বের করে তারপর এটা কি ডাবল করে দিব এরকম? ফর্মুলা যেটা বের করছে সেটা কি মলিকুলের জন্য ফর্মুলা না অ্যাটমের জন্য ফর্মুলাটা? অ্যাটমের জন্য। হ্যাঁ, আর তুমি যেটা কনসিডার করছো সেটা কি অ্যাটম না মলিকুল? মলিকিউল। মলিকুল। তাহলে অ্যাটম থেকে মলিকুলে কনভার্ট করতে গেলে কি করতে হবে? জি স্যার, বুঝতে ডাবল পেরেছি। করতে হবে। কারণ আমরা যখন W=ZIT ফর্মুলা ইউজ করেছি, যতগুলো ম্যাথ করেছি সবগুলোতে কিন্তু মেটাল ইউজ করেছি, সেই জন্য সেটাকে ডাবল করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখানে তো আমরা হাইড্রোজেন অ্যাটমকে কনসিডার করছি না, হাইড্রোজেন মলিকুলের জন্য আমার ম্যাথ। তাহলে W=ZIT এটা তো অ্যাটমিক স্টেজের জন্য কনসিডারেশন, তাহলে আমাকে মলিকুল পাওয়ার জন্য তো এটাকে ডাবল করে দিতে হবে, সেই জন্য 3600টা ডাবল হয়ে আসবে 7000 সামথিং। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে ইলেকট্রোলাইটিক সেল এন্ড ইলেকট্রোকেমিক্যাল সেল ডিফারেন্সটা বুঝছি সবাই? ওয়ার্কিং প্রসেসটা আমরা জানি, অলরেডি গত ক্লাসে পড়েছি হাউ ইলেকট্রোলাইটিক সেল ওয়ার্কস, and this is also known to you how Daniel cell works. Working process, কোনো কোশ্চেন? স্যার ওকে, 9-10 এ পরে আসছে দুইটার ওয়ার্কিং প্রসেস। ওকে, তাহলে এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, যে in case of Daniel cell we know that zinc is anode and copper is cathode, but we know that not all chemicals, electrochemical cell will deal with zinc and copper only. What happens if we take nickel and silver, or if we take nickel and chromium, or if we take zinc and magnesium? That means which one will act as anode and which one will act as cathode?
So how will you determine the anode and cathode in an electrochemical cell? The answer is based on their electrode potential. So the electrode having higher standard oxidation potential will act as anode. This is the knowledge. And thus, in between two electrodes like zinc and copper, if we think their standard oxidation potential, then it reflects that zinc is showing higher oxidation potential. And thus, whenever you are connecting zinc with copper, then zinc will be anode and copper will be cathode. But whenever you are connecting zinc with magnesium, so zinc is not anode because magnesium oxidation potential is higher than zinc. So magnesium will be anode. And if we're connecting zinc with aluminium, then aluminium will be anode. If we're connecting magnesium with aluminium, then magnesium anode. If we're connecting magnesium with copper, then magnesium anode. Because this is the fact. Element with higher standard oxidation potential will be anode. তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে how to select anode or cathode? স্যার এই মানগুলো কোত্থেকে আসলো? এই মানগুলো knowledge, আমরা যেমন বলি how to get the atomic mass of sodium. Sodium এর atomic mass আমরা কোথায় পেয়েছি? How we know the atomic number of sodium and how do you know the electron number of sodium? So this is totally knowledge. So you will find electrochemical series in your textbook where the oxidation potential or reduction potential of the elements or metals have been given. Okay. আমাদের কি সিরিজটার সিকোয়েন্স মনে রাখতে হবে না, নাকি আমাদের ভ্যালুগুলো মুখস্থ করতে হবে? কেউ যদি সিকোয়েন্স মুখস্থ করতে চায়, ভ্যালু মুখস্থ করতে চায়, দ্যাট ইজ টোটালি পার্সোনাল। আমরা বলছি যে আলটিমেটলি কোথাও এটা মুখস্থ করার প্রয়োজন পড়ে না, বাট কেউ যদি মনে করে যে আমি মুখস্থ করতে চাই, কেন আমরা দেখি যে অনেক স্টুডেন্ট আছে যে পিরিয়ডিক টেবিলের 100 এলিমেন্টস এর নাম বলতে পারে, অ্যাটমিক মাস বলতে পারে, তো দ্যাট ইজ পার্সোনাল ক্রেডিটস। বাট আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আমাদের দেখা যায় যে 118 এলিমেন্টের নাম মনে রাখারও দরকার পড়ে না, 118 এর অ্যাটমিক মাস মুখস্থ দরকার পড়ে না, আমরা কেমিস্ট্রিতে হয়তো 20-25টা থাকতেই চলে। বাট ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা রিঅ্যাক্টিভিটি সিরিজ যেটাই আমরা বলি, এখানেও ঠিক একই কথাই, কেউ যদি মুখস্থ করতে চাই সেটা পার্সোনাল, কেন আমরা দেখি যে আসলে এটার অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি দরকার পড়ে না এখানে। যদি আমাদের আইকিউ ঠিক থাকে বা আমরা যদি ক্লুটা ধরতে পারি, তাহলে আসলে ভ্যালু দিয়ে কাজ হবে না, এমনিতেই বলতে পারবো, কারণ তোমাকে তো এখানে ভ্যালু শো করছে যে জিঙ্ক ইজ শোয়িং দিস ওয়ান, কপার ইজ শোয়িং দিস ওয়ান, সো বেসড অন দিস ভ্যালু, if you know this concept, you can easily determine which one is anode and which one is cathode. That is, the SOP will be given, standard oxidation or standard reduction potential. Yes, তাহলে sir. আমাদের হ্যাঁ হায়ার আমাদের স্ট্যান্ডার্ড ফার্স্ট পটেনশিয়াল বলো। যার, ওইটাকে অ্যানোডে রাখার সিগনিফিকেন্স কি? মানে মনে করেন আমি লোয়ার স্ট্যান্ডার্ডটা রাখলাম অ্যানোডে, তখন রিঅ্যাকশন হবে না, হবে না কেন? অ্যানোডে রাখা না রাখার ব্যাপারটা কি? এটা কি তুমি রাখলেই সে অ্যানোড হবে? যেমন দেখা গেল যে তুমি মনে করো যে একটা ক্লাসরুমে হচ্ছে যে দেখা গেল যে তুমি এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছো, আর মনে করো তোমার এগেইনস্টে ক্লাস 2 তে পড়ে, যে মনে করো যে ক্লাস 2 কে তুমি চেয়ারে বসিয়ে দিলে আর তুমি বেঞ্চে বসে গেলে, তাহলে এখন যে চেয়ারে বসে আছে সে টিচার হয়ে গেল, তুমি স্টুডেন্ট হয়ে যাবে? স্যার হবে কিনা? স্যার আমরা যদি ইনস্ট্রাকশন নিতে দেই যে দেখা গেছে যে ঠিক আছে ক্লাস 2 এর একজনকে আমি বসাই দিলাম চেয়ারে, তোমাকে বসাই দিলাম বেঞ্চে, এখন দিয়ে বললাম যে ঠিক আছে যে এক্সপ্লেইন হাউ ড্যানিয়েল সেল ওয়ার্কস, তো তাহলে এখন চেয়ারে বসলেই সে কি টিচার হয়ে যাবে কিনা? স্যার এখানে চেয়ারে বসলে টিচার হবে না, এখানে পারফর্ম করে টিচার হতে হবে। এখন পারফরমেন্স যার বেশি, তাকে তুমি যেখানেই দাও না কেন সে তো হচ্ছে যে তার রোলটা প্লে করবে। তাহলে অ্যানোড আর ক্যাথোড কি আমরা কি নিজেরা লেভেল করছি না রিঅ্যাক্টিভিটি অনুসারে লেভেল হচ্ছে? রিঅ্যাক্টিভিটি অনুসারে। যে যেটা তুমি যদি জিঙ্ক আর কপারকে যদি এইভাবে না করে তুমি যদি চিন্তা করলা যে ঠিক আছে যে আমি কি করব যে একটা সেল বানাবো, সেল বানানোর পর এটা লেফট সাইডে কপারকে দিব, রাইট সাইডে জিঙ্ককে দিব, তাহলে জিঙ্ক যেহেতু রাইট সাইডে আছে তাহলে জিঙ্ক উইল বি ক্যাথোড আর কপার উইল বি অ্যানোড। প্র্যাকটিক্যালি কি সেটা কাজ করবে?
No, এটা sir. কি আমার প্র্যাকটিক্যালি তো এটা আমার ডানে বামে রাখার উপরে কি আসলে ডিপেন্ড করছে কিছু, নাকি দিস ইজ টোটালি বেসড অন রিঅ্যাক্টিভিটি? This is totally based on reactivity. But if we think of electrochemical cell, sorry, electrolytic cell, then you can change it, because electrode is just a carrier. The whole control is battery. So here you can make zinc as cathode and copper as anode, because zinc and copper will not play any significant role. They are just carrier. Without zinc and copper, you can take any metal here as a carrier, that will work. But whenever you are thinking of electrochemical cell, then the electrode is controlling everything. And you may take any electrode. Whenever you will connect the electrode with higher oxidation potential or higher reactivity, will start the process. It will lose electron faster, then it will be anode. And that's why their reactivity will control the process, not the placement. That is, you are placing it left hand side or right hand side. এটা থেকে আমাদের কাজটা হবে না। আমি যাকেই নিব দুইটাকে কানেকশন দিলেই দুইটার মধ্যে কম্পিটিশনই বলে দিবে কে ইলেক্ট্রন। ওই যে বললাম যে আমি চেয়ারে কে বসা আছে আর বেঞ্চে কে বসা আছে, এটা দিয়ে টিচার স্টুডেন্ট হবে না। আমরা অ্যাক্টিভিটি শুরু করে দিলেই প্রমাণিত হয়ে যাবে যে কে টিচার আর কে স্টুডেন্ট। কিন্তু ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোলাইটিক সেলটা হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে আমাদের অ্যানোড ক্যাথোডটা কনস্ট্রাকশনের উপরে। এটা দেখা যাচ্ছে যে ব্যাটারি মেইনলি কন্ট্রোল করছে। ওকে, Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ porous diaphragm in electrochemical cell? আমরা যদি ড্যানিয়েল সেলের কনস্ট্রাকশনটা দেখি, then you can see zinc sulfate in left chamber and copper sulfate in right chamber. So in between zinc sulfate and copper sulfate, there is a porous diaphragm existing. So our question is, what happens if we remove the diaphragm? Or what happens if we use non-porous diaphragm? তাহলে আমরা ডায়াফ্রামটা তুলে দিয়ে দেখতে চাই কি হবে, ডায়াফ্রামটা পোরগুলো বন্ধ করে দিয়ে দেখতে চাই কি হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ডায়াফ্রামের দরকারটা আছে কিনা। যেমন আমরা বলছি যে আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য রোল অফ স্কুল ইউনিফর্ম অর কলেজ ইউনিফর্ম, তাহলে আমরা দেখতে পারি যে একবার ইউনিফর্ম ইউজ করে দেখতে পারি এক বছর যে কি কাজ হচ্ছে, আর এক বছর আমরা স্কুল ইউনিফর্ম ইউজ না করে দেখতে পারি কি কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারবো যে ইউনিফর্মের কোনো সিগনিফিকেন্স আছে কিনা। তাহলে এখানে আমাদের যদি দেখতে চাচ্ছি যে হোয়াট হ্যাপেন্স ইফ উই ডু নট ইউজ ডায়াফ্রাম অর হোয়াট হ্যাপেন্স ইফ উই সিল দ্য ডায়াফ্রাম, তাহলে আমাদের অটোমেটিক্যালি ফার্স্ট কোশ্চেনের আনসারটা চলে আসবে যে হাউ ডায়াফ্রাম ইজ প্লেইং দ্য রোল। তাহলে আমরা প্রথমে চলে আসছি যে ডায়াফ্রামটা যদি তুলে দেই তাহলে কি হবে। তাহলে দেখা যাচ্ছে যে if we use a porous diaphragm, then we can see that using that pore, the ions or molecules from left hand side can migrate towards right hand side. Is it okay to you? আমরা যদি porous diaphragm ইউজ করি তাহলে এটা বাম থেকে ডান দিকে যেতে পারছে পোরের মাধ্যমে, এই বিষয়ে একমত কিনা? Yes, sir. যেতে তো পারছে। যেতে পারছে। তাহলে বাম থেকে ডানে যদি সে পোর দিয়ে যেতেই পারে তাহলে এই ডায়াফ্রাম রেখে লাভ কি? আমি যদি ডায়াফ্রামটা তুলে দেই, সিচুয়েশন বি, উই হ্যাভেন্ট ইউজড আ ডায়াফ্রাম, তাহলে কি হবে, কোনো প্রবলেম হবে কিনা? সো এখানে আমরা দেখছি যে নো ডায়াফ্রাম, তাহলে প্রবলেম হবে একটা। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা যদি বাস্তবে চিন্তা করি যে এরকম ভাবে যে এটা আমি একটা বাড়ি বানিয়েছি, এটা চারপাশের বাউন্ডারি দিয়েছি, বাউন্ডারি দেওয়ার পর আমরা কি করেছি, এই ওয়ালটার মধ্যে এরকম বড় বড় কতগুলো পকেট করেছি, যেদিক দিয়ে এক্সেস আছে, মানুষ এন্ট্রি নিতে পারবে, এক্সিট নিতে পারবে এদিক দিয়ে। তাহলে আমার এই বাড়ি দেখে পাশের জন বাড়িওয়ালা চিন্তা করলো যে ঠিক আছে, যে বাড়ি বানিয়ে বাউন্ডারি দিয়ে যদি আমি এরকম বড় বড় ছিদ্রই করে দেই, লোকজন যদি আপ ডাউনই করতে পারে, তাহলে এই বাউন্ডারি রেখে লাভ কি, আমি বাউন্ডারি ছাড়াই বাড়ি বানাবো। তাহলে আমরা জানতে চাইবো যেটা, যে এই দুইটা বাড়ির মধ্যে কোনটা সেফ।
স্যার আপ ডাউন করতে হবে যেটাতে ওইটা যে ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান? আসবে ফার্স্ট ওয়ান কেন? মানে স্যার মনে করেন চোর ডাকাত আসলেও তো একটু কষ্ট তো করতে হবে এখন পুরা বাউন্ডারি না গেট গেট যদি থাকে তাহলে তো আর কারণটা হচ্ছে যে ফার্স্ট ওয়ান উইল অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, সেকেন্ড ওয়ান উইল অ্যালাউ আনলিমিটেড অ্যাক্সেস। ইজ ইট ওকে? Yes, sir. যে yes, sir. তাহলে আমরা যেটা বলতে পারছি যে প্রথম যে কেসটা আছে যে এখানে পোরোয়াস ডায়াফ্রাম দিলে আমরা জানি যে লেফটের কম্পোনেন্ট গুলো রাইটে মুভ করবে, উই আর এগ্রি উইথ দ্যাট, বাট দ্যাট উইল অ্যালাউ লিমিটেড মুভমেন্ট and it will allow unlimited access. That is, zinc sulfate and copper sulfate totally will get mixed, and that's why the concentration of zinc sulfate, copper sulfate. Okay, hello. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখছি যে যদি আমাদের এখানে পোরোয়াস ডায়াফ্রামটা ইউজ করি তাহলে এখানে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, এখানে কপারের কনসেন্ট্রেশনটা বেশি না কম? কম কম। আর এখানে কপারের কনসেন্ট্রেশন এখানকার থেকে বেশি না কম? বেশি বেশি। So zinc sulfate, copper sulfate will totally get mixed and equal amount of zinc and copper will present here and here. What is the problem with copper? The mechanism of Daniell cell indicate that this electrode will allow zinc ion to enter into solution, leaving electron in the electrode. That electrons will move through this wire and will come to this side, and the copper ion from the solution will take this electron and will get deposited over electron. এই মেকানিজমটা আমরা জানি কিনা ড্যানিয়েল সেলের? জি স্যার। তাহলে আমি যখন এই পোরোয়াস ডায়াফ্রামটা তুলে দিব এখানে কপার কনসেন্ট্রেশন অনেক বেশি আছে এবং এই ইলেকট্রোডের মধ্যেই ইলেকট্রন আছে। তাহলে এখন জিঙ্ক যখন ইলেকট্রনটা লুজ করে সলিউশনে চলে আসবে, লিভিং ইটস ইলেকট্রন ইন দ্য ইলেকট্রোড, then what will be the role of copper there? তো electron এক্সেপ্ট It করবে will grab that electron, then will you get the flow of electricity? নো স্যার। No. So this is the problem with the system without diaphragm. তাহলে আমরা বুঝতে পারছি যে ডায়াফ্রাম না দিলে কি হতো, জিঙ্ক কপারের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, কপার এখানেই ডিপোজিট হয়ে যাবে, তাহলে তো আমার এখানে কোনো ফ্লো থাকবে না। তাহলে আমি চিন্তা করলাম কপারকে আসা বন্ধই করে দেবো, আমি সিল করে দেবো, এখানে আসতেই দিব না কপারকে। কপারই যেহেতু ঝামেলা করছে তাহলে আমি সিল করে দিই, তাহলেও ইলেকট্রিসিটি ফ্লো করবে না। কেন করবে না? কারণ এখান থেকে জিঙ্ক সলিউশনে আসবে জিঙ্ক 2+ হিসেবে, লিভিং ইলেকট্রনস ইন দ্য ইলেকট্রোড, and we know that the overall reaction is zinc will enter into solution, leaving its electron in the electrode. And initially in this system, the concentration of zinc ion and sulfate ion, they were neutralized. And whenever it is acting as anode, it is producing more and more zinc ion. And then more and more zinc ion will increase the backward reaction rate. That means zinc ion will deposit over this electrode, taking the electron from this electrode again. The ultimate result is there will be no flow of electricity. তাহলে আমরা যেটা দেখছি যে ডায়াফ্রামটা তুলে দিলেও ইলেকট্রিসিটি ফ্লো করছে না, ডায়াফ্রামটা সিল করে দিলেও ইলেকট্রিসিটি ফ্লো করছে না। তাহলে কি আমরা বুঝতে পারছি যে হোয়াট ইজ দ্য রোল অফ দিস ডায়াফ্রাম? ইয়েস স্যার।
তাহলে বলো ডায়াফ্রামের রোলটা কি হচ্ছে? কপার লিমিটেড অ্যাক্সেস দিতেছি আর কি, যতটুকু কপার লাগবে ততটুকু। So this is the compartment where this reaction is taking place. From electrode, zinc ion is entering into solution. So positive concentration increases here. And this is the compartment where reduction takes place. So the copper ion and sulfate ion was neutralized and copper ion is deposited. That's why in the right hand side sulfate concentration is increasing and left hand side zinc concentration is increasing. And through this diaphragm, zinc is moving from left to right or sulfate is moving from right to left. That is, we can say that it is allowing the migration of ion from left to right. And this migration of ion is needed for keeping it electrically neutral. যে লেফট চেম্বারে জিঙ্কের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, রাইট চেম্বারে সালফেট বেড়ে গেছে, তাহলে এই পোর্ট দিয়ে তারা মুভ করে এটা নিউট্রালাইজ করে রাখছে সিস্টেমটাকে, ফ্লোটাকে কন্ট্যাক্ট করছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রোল অফ পোরোয়াস ডায়াফ্রাম। তাহলে ড্যানিয়েল সেলের কনস্ট্রাকশন থেকে আমরা বুঝতে পারছি যে ডায়াফ্রামের কিন্তু একটা রোল প্লে করছে এখানে। ডায়াফ্রামটা আমরা যদি তুলে দেই সেটাতেও প্রবলেম, ডায়াফ্রামটাকে সিল করে দেই তাহলেও প্রবলেম। সো we are getting the role of diaphragm as it allows the migration of ions, migration of zinc ion from left to right and migration of sulfate from right to left to make it electrically neutral. Is it okay to you? স্যার সিল করা অবস্থায় যদি সল্ট ব্রিজ দিই এতে কি মানে হবে না, মানে জিঙ্ক 2+ টাইপে তো ক্লোরিন নিউট্রালাইজ না, আমাদের কোশ্চেনটা তো আর সলভ রিস্ককে নিয়ে না, আমাদের কোশ্চেনটা হচ্ছে ডায়াফ্রামের রোলটাকে চেক করা। তাহলে ডায়াফ্রামটা না দিলে কি হবে, ডায়াফ্রামটা সিল করে দিলে কি হবে, ডায়াফ্রামটা কি করছে এই জিনিসটা বুঝতে পারাটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। So is it okay to you? What is the role of porous diaphragm in this cell? ইয়েস স্যার। সিল অফ করলে কি হয় এটা আরো বলতে পারবেন? হ্যাঁ, যে ডায়াফ্রামটা যদি না থাকে তাহলে আমরা দেখছি যে এটার আশেপাশে প্রচুর পরিমাণে দেখা গিয়েছে যে আলটিমেটলি এখানে আমরা জিঙ্কের কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেছে, সরি কপারের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তাহলে কপার কনসেন্ট্রেশন যদি এখানে বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে এখানে ডিপোজিশনটা হয়ে যাবে। ওকে, স্যার সিল অফ এর কথা মানে সরি মানে সিলটা যখন অন থাকে স্যার সেটার কথা বলেছিলাম। কোনটা? মানে যখন স্যার বন্ধ থাকে হ্যাঁ হ্যাঁ, তখন আর কি হয় স্যার? যখন বন্ধ ছিল তখন তো এই পাশে জিঙ্কের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, এই পাশে কপারের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। জি স্যার। তাহলে জিঙ্ক আর কপার কনসেন্ট্রেশন বেড়ে গেলে কি আর মাইগ্রেশন হবে? নো স্যার। ওকে, তখন তো এটা মাইগ্রেশন হবে না। ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে আমরা যেটা দেখছি যে পোরোয়াস ডায়াফ্রামের রোলটা হচ্ছে কি এটা দিয়ে লেফট থেকে রাইটে মুভ করছে, রাইট থেকে লেফটে মুভ করছে। তাহলে এই মুভমেন্টের জন্য আমাদের কিন্তু ছোট্ট একটা পোর ফলো করতে হচ্ছে, কারণ এখানে একটা ভেরি লিমিটেড অ্যাক্সেস রাখতে হচ্ছে, কারণ আমরা এখানে একটা বড় সাইজের পোর মেইনটেইন করতে পারছি না। বিকজ ইফ উই অ্যালাউ a pore with larger diameter, then more and more copper will migrate from right to left and it will cause this type of problem. That's why we are using a very limited access. The problem of this limited access is it will create a heavy pressure over this surface area. From left, all zinc are trying to move towards right, and from right, all sulfate are trying to move towards left. তাহলে এই জায়গাতে একটা হিউজ প্রেসার ফেস করছে, এটাকে আমরা বলছি লিকুইড জাংশন পটেনশিয়াল, এলজেপি, লিকুইড জাংশন পটেনশিয়াল। এই লিকুইড জাংশন পটেনশিয়ালটা হচ্ছে যে দ্য অনলি লিমিটেশন অফ ড্যানিয়েল সেল। কারণ এইখানে যদি একটা এক্সট্রা পটেনশিয়াল ডেভেলপ করে তাহলে ইট উইল নট অ্যালাউ দ্য অ্যাকচুয়াল ফ্লো অফ ইলেকট্রন। যেমন আমরা যদি বলি যে তুমি যদি সুস্থ থাকো তাহলে তুমি যতটুকু আউটপুট দিতে পারবে, যদি তোমার মাথা ব্যথা করতে থাকে অথবা যদি তোমার পেট খারাপ থাকে অথবা যদি দেখা যাবে তোমার হচ্ছে যে
যে কোনো একটা বলা যায় যে আমরা একটা ডিসঅর্ডার ফিল করছি বা আনকমফোর্ট ফিল করছি, তাহলে কি তোমার আউটপুটটা সেম আসবে? সেম আসবে না। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এলজিপি will not allow Daniel cell to perform accurately. And that's why nowadays we are not using porous diaphragm, we are using salt bridge. So this is the transition from porous diaphragm to salt LGP-টা কেন bridge, হয় একটু আবার বলবেন? because porous diaphragm will allow liquid junction potential and salt bridge is introduced to remove this type of potential, because we are keeping the materials separate and we are using a bridge. Through this bridge, this is the compartment where zinc ion concentration increases. That's why salt of the salt bridge will supply the negative ion to make it neutral. This is the compartment where positive ion increases. That's why the salt will introduce negative ion to make it neutral. তাহলে এইভাবে কিন্তু আমরা সল্ট ব্রিজ ইউজ করে আমরা পুরো সিস্টেমটাকে নিউট্রাল করে দিতে পারি। তাহলে সল্ট ব্রিজটা আমাদের অ্যাকচুয়ালি মেইন টার্গেট এরিয়াটা ছিল, যে আমরা ড্যানিয়েল সেলে আমরা দেখেছি যে পোরোয়াস ডায়াফ্রাম ইউজ করা হয়েছে, কিন্তু এখন আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সেলগুলো ইউজ করি, modern electrochemical cell do not use salt bridge because of this problem. And what is the role of salt bridge, or what is salt bridge? Salt bridge is a device made of glass of U-shaped and filled with saturated solution of strong electrolytes. And how it works? So in the left part, positive ion increases, so it will supply the negative ion of the salt. Right hand side, negative ion increases, it is supplying the positive ion and makes the system neutral, and it will allow the continuous flow of electricity. So it completes circuit connection, it reduces LJP, and it makes the system electrically neutral. তাহলে এটা ছিল আমাদের মূল ডিসকাশনটা, যে হাউ electrolytic cell and electrochemical cell are works, and what are their basic difference, and why salt bridge is introduced in modern electrochemical cell, or what is the role of electrochemical cell. তাহলে কোনো কোশ্চেন আছে? স্যার লিকুইড জাঙ্ক পটেনশিয়ালটা কেন হয়? লিকুইড জাংশন পটেনশিয়ালটা হচ্ছে যে লেফট থেকে রাইটের দিকে মুভমেন্টের জন্য যে পটেনশিয়ালটা হয়, যে তুমি যদি লেফট থেকে রাইটের দিকে যেতে থাকো, যেমন তোমার বাসা থেকে বের হওয়ার কিন্তু একটাই গেট, তাহলে দেখা গেল যে তুমি বাসা থেকে বের হতে চাচ্ছ এবং তোমার বাসায় কিছু গেস্ট এন্ট্রি নিতে চাচ্ছে, তাহলে দুইজনের জাংশন পয়েন্টটা, মিটিং পয়েন্টটা কিন্তু একটাই, তোমার টোটাল ফ্ল্যাটে একটাই এন্ট্রি পয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে যে ওই এন্ট্রি পয়েন্টে কিন্তু একটা হিউজ প্রেসার থাকবে। দেখো যে পুরো ফ্ল্যাটের কোনো জায়গাতে আর কোনো প্রেসার ফেস করছে না, কারণ আর কোনো দিক দিয়ে বের হওয়ার সুযোগ রাখা হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে এই ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটে যেতে গেলে অথবা পাশের ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে আসতে গেলে একটাই এন্ট্রি পয়েন্ট। তাহলে মুভমেন্ট যখন আমরা করতে চাচ্ছি তখন দেখা যায় ওই এন্ট্রি পয়েন্টে একটা ক্রাউড তৈরি হবে, একটা প্রেসার তৈরি হচ্ছে, একটা ধাক্কাধাক্কি তৈরি হচ্ছে। তাহলে এটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাকচুয়াল ফ্লো অফ ইলেকট্রিসিটি অর ইলেকট্রন, এটা কিন্তু ডিস্টার্ব হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে ডিল করব, যে লিকুইড জাংশন পটেনশিয়াল উইল রিডিউস দ্য এফিসিয়েন্সি অফ দ্য সেল। ওকে, জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা লাস্ট পয়েন্টে চলে আসছি, যে why the charge is different for electrochemical cell and electrolytic cell. So the difference reason is, in case of electrolytic cell, the charge difference is due to battery connection. So if we connect any electrode to the negative terminal of the battery, it will work as cathode, and any material to the positive terminal will act as anode. That is, this is totally connection based. No role of electrode to act as anode and cathode, because battery is controlling everything. But here anode and cathode is based on efficiency. So the material which will have higher oxidation potential will be anode. It will be negatively charged. Why negative charged? Because in case of anode chamber, we can say that metal ion is entering into solution from the electrode, leaving its electron there.
That's why whenever you are removing metal ion, the system becomes negatively charged. And what happens in the opposite one? The metal ion from solution is taking electron from the electrode. That's why the right hand electrode is becoming positive and left hand electrode is becoming negative. So that's why we can say that in case of electrochemical cell, anode minus, cathode plus, and in case of electrolytic, cathode minus and anode plus. Okay. তাহলে দেখো যে ওভারঅল আমাদের ডিসকাশন ইলেকট্রোলাইটিক ইলেকট্রোকেমিক্যাল সেল অর্থাৎ লেকচার 2 আমাদের মেইনলি ফোকাস ছিল এই দুইটা পয়েন্টের উপর, ডেফিনেশন হোয়াট ইজ ইলেকট্রিক সেল and what are the difference between electrolytic and electrochemical cell. 3 নাম্বার পয়েন্টে ছিল যে হাউ টু সিলেক্ট অ্যানোড ক্যাথোড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের অনেকগুলো পয়েন্টে এই ডিসকাশনটা কাজে লাগবে। আর 4 নাম্বার ছিল যে ডায়াফ্রামের রোলটা কি, কারণ ডায়াফ্রামের রোলটা বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো যে ওয়াই salt bridge is introduced in modern cell or what is salt bridge, why is it important. আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে how charge of electrodes are defined in case of electrolytic and electrochemical cell. ঠিক আছে? Yes, sir. স্যার Okay, 1 ফ্যারাডটা আমরা একটু বোঝানো যাবে? 1 ফ্যারাড হচ্ছে যে আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যদি আমরা m/n অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ডিপোজিট অর ডিসলভ করতে চাই তাহলে যতটুকু চার্জ লাগবে সেটা হচ্ছে 1 ফ্যারাড। The amount of charge required to deposit or dissolve m/n gram of material is 1 farad. থ্যাংক ইউ স্যার। Okay. ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে নেক্সট উইকে আমাদের হচ্ছে যে সেল কনস্ট্রাকশন, সেল রিঅ্যাকশন, দেন আমরা হয়তো আগামী উইকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।